বুধ রাজা, শুক্র তার মন্ত্রী যদি হয়, শস্য হবে ক্ষেত্রে পুরা, নাহিক সংশয়। অর্থাৎ যে বৎসরে বুধ রাজা ও শুক্র মন্ত্রী হবে, সে বৎসরে বসুন্ধরা পূর্ণ হবে। আমে ধান, তেঁতুলে বান। অর্থাৎ যে বৎসর আম বহু পরিমাণে ফলে, সে বৎসরে ধানও প্রচুরভাবে জন্মায়। আর যে বৎসরে তেঁতুল বহু পরিমাণে ফলে, সে বৎসরে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে। ঠিকই বুঝেছেন, এগুলো খনার বচন। দুই বাংলা, আসাম, উড়িষ্যার কম বেশি মানুষই অল্প বিস্তর খনার বচন সম্পর্কে অবগত আছে। আমি দীপক কুমার মজুমদার ও সাথে মৌসুমী মজুমদার আমাদের ইউটিউব চ্যানেল গল্প, কবিতা, শ্রুতি নাটকে খনাকে নিয়ে কিছু কিছু জানা অজানা তথ্য নিবেদন করছি। প্রথম থেকেই আপনাদের খুবই আকর্ষণীয় হতে চলেছে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে উপভোগ করুন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ এখনই সাবস্ক্রাইব করুন। আনুমানিক 800 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে খনা নামে এক বিদুষী ও জ্যোতিষী নারীর আবির্ভাব হয়। তার জন্ম নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে। তার মধ্যে কেউ কেউ বলেন ময়দানব তার পিতা, আবার অনেকে বলেছেন তিনি মনুষ্যকন্যা। শ্রীলঙ্কাবাসী বেশ কিছু রাক্ষস কোনো অজ্ঞাত কারণে তাদের সব অংশে মেরে ফেললেও মমতাবশত একমাত্র খনাকেই বাঁচিয়ে রেখে লালন পালন করতে থাকে। ছোট থেকে তার বুদ্ধির পরিচয় পেয়ে তাকে জ্যোতিষশাস্ত্রে শিক্ষিত করতে থাকে। ঠিক সেই সময়ই রাজা বিক্রমাদিত্যের নবরত্ন সভায় বিখ্যাত জ্যোতিষ বরাহের এক পুত্র সন্তানের জন্ম হয়। বরাহের হিসেবে ভুলবশত জানতে পারেন তার পুত্রের আয়ু মাত্র 10 বছর। তাই তখনই তাকে এক তামার পাত্রে রেখে সমুদ্রে ভাসিয়ে দেন। সমুদ্রে ভাসতে ভাসতে শ্রীলঙ্কায় থেকে শ্রীলঙ্কাবাসীরা তাকে উদ্ধার করে ও বড় করে তুলতে থাকেন এবং তাকে মিহির নাম দিয়ে জ্যোতিষশাস্ত্রে শিক্ষিত করতে থাকেন। বামুন বাদল বান, দক্ষিণা পেলেই যান। দক্ষিণা পাওয়ার পর ব্রাহ্মণ আর থাকে না, নিজেই নিজের পথ দেখে নেয়। ঠিক তেমনি দক্ষিণা হাওয়া পেলেই বান গাড়ি চলে যায়। শুকনো কলসি শুকনা না, শুকনা ডালে ডাকে কা। দেখো যদি মাকন্দ ধোপা, এক পাও না বাড়াও বাপা। ডাক বলে এড়েও টেলি, যদাপি না দেখি সম্মুখে তেলি। অর্থাৎ শূন্য কলসি, শুকনো নৌকা বা শুকনো ডালে কাকের ডাক এসব দেখলে কোনো স্থানে যাত্রা করা অনুচিত। ঠিক সেই রকম যাওয়ার সম্মুখে যদি ধোপা, মাকন্দ ব্যক্তি বা অন্য কোনো তেলি দেখা যায়, তাহলে খনার নিষেধ অনুযায়ী তার এক পাও এগোনো উচিত নয়। বিভিন্ন বিষয় নিয়ে উনি গণনা করে ছড়ার আকারে বলেছেন বা লিখেছেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য কুষ্ঠি গণনা, কৃষিজাত সম্পর্কিত সতর্কতা, বন্যা, বৃষ্টি, জন্ম, নরক, দৈনিক জীবনযাপন, গর্ভস্থ সন্তান, সুস্থভাবে থাকার জন্য খাওয়া দাওয়া, যাত্রাকালে শুভ অশুভ বিচার ইত্যাদি। এরপর আরও অনেক রোমহর্ষক ও বেদনাদায়ক কাহিনী শোনাবো। সেই ফাঁকে কিছু খনার বচন নিয়ে আলোচনা করি। 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। অর্থাৎ মূলা চাষ করতে 16টি চাষের দরকার, তুলার ক্ষেত্রে 8টি চাষের দরকার, ধান চাষের জন্য 4টি চাষ লাগে, আর পান লাগাবার জন্য কোনো চাষের দরকার নেই। দিনে রোদ, রাত্রে জল, তাতে বাড়ে ধানের ফল। অর্থাৎ বর্ষাকালে অধিকাংশ দিন যদি দিনের বেলায় রোদ ও রাত্রে বৃষ্টি হয়, তাহলে ধানের গাছ যুক্ত হয়ে থাকে। থেকে বলদ না বয় হাল, তার দুঃখ সর্বকাল। মায়া করে যে তার বলদকে খাটাতে চায় না, অচিরেই তার অন্নাভাব বা দুঃখ দিন কাটে। ঠিক তেমনি নিজেদের বাড়িতে উপযুক্ত ছেলে থেকেও কাজকর্ম না করে ঘরে বসে থাকে, তাদের সংসারে অভাব লেগেই থাকে। পূর্ণ আষাঢ় দক্ষিণা বায়, সেই বৎসর বন্যা হয়। অর্থাৎ যে বৎসর আষাঢ় মাসে প্রথম থেকেই দক্ষিণা বাতাস বইতে থাকে, নিশ্চিত সে বৎসর বন্যা হবে। চাঁদের সভার মধ্যে তারা, বর্ষে পানি মুষলধারা। অর্থাৎ চন্দ্রমণ্ডলের মধ্যে যখন তারা দেখা যায়, তাহলে মুষলধারে বৃষ্টির সময় আসবে। দূর সভা নিকট জল, নিকট সভা রসাতল। চাঁদের চারিদিকে মেঘের বৃত্ত অর্থাৎ চন্দ্রসভা যদি দূরে বা বড় হয়, তবে খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে। অন্যদিকে চন্দ্রসভা যদি নিকট হয়, তবে অনাবৃষ্টি বা খরায় সব রসাতলে যাবে।
চৈতেতে থরথর, বৈশাখেতে ঝড় পাথর, জ্যৈষ্ঠীতে তারা ফোটে, তবে জানবে বর্ষা বটে। অর্থাৎ চৈত্র মাসে যে বৎসর শীত বোধ হবে, বৈশাখ মাসে বড় বড় শিলাবৃষ্টি হবে, আর জ্যৈষ্ঠী মাসে আকাশমণ্ডল পরিষ্কার থাকবে, সেই বৎসর খুব বেশি বর্ষা হবে। পশ্চিমের ধনু নিত্য খরা, পূবের ধনু বর্ষে ধারা। অর্থাৎ পশ্চিম দিকে রামধনু দেখা দেয় তাহলে অনাবৃষ্টির সম্ভাবনা, আর যদি পূর্ব দিকে রামধনু দেখা দেয় তাহলে বৃষ্টির সম্ভাবনা। ভরা হতে শূন্য ভালো যদি ভরতে যায়, আগে হতে পিছে ভালো যদি ডাকে মায়। মরা হতে জ্যান্ত ভালো মরতে যদি চাবে, বাঁয় হতে ডাইনে ভালো ফিরে যদি চাবে। বাঁধা হতে খোলা ভালো মাথা তুলে চাইলে, হাসা হতে কাঁদিলে ভালো বামেতে কাঁদিলে। অর্থাৎ যাত্রাকালে শূন্য কুম্ভ অমঙ্গল, তবে যদি ভরতে যায় সেটা মঙ্গলে। যাত্রাকালে পেছনের ডাকা অমঙ্গলে, তবে যদি মা ডাকে তখন শুভ। যাত্রাকালে মৃতদেহ অমঙ্গল হলেও কোনো মুমূর্ষু রোগীকে দেখতে পাওয়া শুভ। বাঁ দিকে শেয়াল দর্শন ভালো হলেও ডান দিকে দর্শন অশুভ, তবে যদি ফিরে চায় সেটা ভালো। যাওয়ার সময় ছাড়া গরু দর্শন খারাপ হলেও ভালো হবে যদি মাথা তুলে তাকায়। ধীরে ধীরে জ্যোতিষশাস্ত্রে মিহির ও প্রখর হয়ে উঠল। শ্রীলঙ্কাবাসীরা সে সময় মিহিরকে খনার বিয়ের যোগ্য মনে করে বিয়ে দিলেন। কিছু সময় পর নরখাদক রাক্ষসদের আশ্রয় থেকে মিহির ও খনা পালিয়ে যাওয়ার মনস্থির করে। অনেক বাধা অতিক্রম করে অনেক পথ ঘুরে উজ্জয়িনীনগরে উপস্থিত হলেন। বরাহ পণ্ডিত পুত্র ও পুত্রবধূকে পেয়ে খুবই আনন্দিত হয়ে তাদেরকে বরণ করে নিলেন। ধীরে ধীরে খনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। খনা মুখে মুখে যা বলতো তাই ধ্রুব সত্য হতে লাগলো। মিহিরের কোষ্ঠী গণনায় ভুল সন্দেহের কথা জানালে বরাহ মানতে না চাইলেও শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়। খনা তখন বলেছিল, কিসের তিথি কিসের বার, জন্ম নক্ষত্র করো সার, কি করো শ্বশুর মতিহীন, পলকে জীবন 12 দিন। অর্থাৎ সন্তান যে নক্ষত্রে ভূমিষ্ঠ হবে তখন থেকে সেই নক্ষত্রের পরিমাণ বা অবশেষে থাকে 12 দিন হিসাব। তার প্রতি পলে ধরে মাস বা বৎসর যত হবে শিশু ততকাল জীবিত থাকবে। ব্যাঙ ডাকে ঘন ঘন, শীঘ্র হবে বৃষ্টি যেন। অর্থাৎ খনার বচন অনুযায়ী ঘন ঘন ব্যাঙের ডাক বৃষ্টি হওয়ার লক্ষণ। আমাদের প্রাকৃতিক প্রক্রিয়ায় ব্যাঙের উপস্থিতি এবং ব্যাঙের ডাক প্রকৃতি এক প্রতিবেশীয় সূচক এবং আবহাওয়ার এক অনন্য নির্দেশক। এক কিংবদন্তি অনুসারে খনার জন্মস্থান বারাসতের দেগঙ্গা থানার অন্তর্গত দেউলি গ্রাম। দেউলি আসলে রাজা চন্দ্রকেতুর শাসনকালের একটি গড়। রাজা চন্দ্রকেতুর শাসনকালে এই অঞ্চলটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়, তাই দেউলি নাম হয়। চন্দ্রকেতু গড়ে এখনও রাজবাড়ির অদূরে একখণ্ড জমিকে বরাহমিহিরের বাস্তু নামে লোকে অভিহিত করে থাকেন। এখানেই আছে খনা মিহিরের ঢিপি। 1906 সালে প্রকাশিত আর্কিওলজিক্যাল অফ ইন্ডিয়ার রিপোর্টেও উল্লেখ করা হয়েছে। 24 পরগনা লোকেদের খনার বচন অনুসারে জীবনযাপনের কৌশল দেখে মনে হয় যে খনার জীবন বর্ষস্থান এখানেই ছিল।